পাকিস্তান হাইকমিশন ঢাকায় একটা শিক্ষা মেলা করেছে। সেটা দেখে তারেক রহমান সরকারের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন অত্যন্ত অভিভূত। তিনি বুঝে ফেলেছেন যে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের চেয়ে অনেক ভালো। আবার সেখানে একটা মহিলা বলছে তার সন্তানকে সে 4 বছরের জন্য পাকিস্তান পড়তে পাঠাচ্ছে। সে 1,20,00,000 টাকা স্কলারশিপ পেয়েছে। সে 71 কিছু একটা হয়তো হয়েছে, সেটা সম্পর্কে তেমন কিছু জানে না, দেখেনি, এবং সে বর্তমান অবস্থায় খুবই খুশি বাংলাদেশ পাকিস্তান আন্তরিকতা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে। এই বিষয়টা নিয়ে আমার মনে হয় আমাদের একটু ভিডিওতে আলোচনা করা দরকার ছিল। কারণ হলো যখনই বিএনপি সরকার ক্ষমতায় আসে, পাকিস্তানিদের অ্যাক্টিভিটিস বাংলাদেশে অনেক বেড়ে যায়। তারা এখানে শিক্ষা মেলা করে, তারা 1,20,00,000 টাকা টাকা দিয়ে বাংলাদেশের ছেলে মেয়েদের পড়তে নিয়ে যায়। এটা তারেক রহমানের সরকারের জন্য কি ইমপ্লিকেশনস বহন করে, এটা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে কিভাবে আঘাত করে, এই দুইটা বিষয়ে সংক্ষেপে কিছু কথা বলতে চাই। দেখুন, পাকিস্তান রাষ্ট্রের সাথে আমাদের একটা সুসম্পর্ক থাকবে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এটাই ভালো হওয়া আমাদের জন্য। পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটা দেশ। সেখানে আপনার সেই দেশের সাথে আমরা আসলে খুব বেশি টানাপোড়েনে যেতে পারবো না, কিন্তু সেটা তো হতে হবে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে স্মরণ করে। অবশ্য এখানে অনেক ধরনের রেটোরিক্স মুক্তিযুদ্ধের পক্ষ থেকে ব্যবহার করা হয়, সেগুলোও আমার খুব একটা আগ্রহ নেই। যেমন একটা হলো যে আমরা দুটো ইস্যু দিয়ে পাকিস্তানকে সবসময় দেখি, যে কি আটকে আটকে পড়া পাকিস্তানি, ওটা একটা জেনুইন ইস্যু তো আছে। আর দুটা জিনিস, যে পাকিস্তানের কাছে আমরা সম্পদ পাবো, সেই সম্পদ আদায় করা, আর পাকিস্তানে 71-এ গণহত্যা চালানোর জন্য ক্ষমা চাওয়া। এগুলো অত্যন্ত রাজনৈতিক ইস্যু। এই ইস্যুগুলোর গভীরতা আমাদের দৃষ্টিতে যেভাবে এটাকে মানে রাজনৈতিক স্লোগান হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেটাতে আমরা কিন্তু পাকিস্তান আমাদের কোন জায়গায় আসল শত্রু সেইটা আমরা ভুলে যাই। ধরুন সম্পদের হিসা, এটা তো আসলে পাকিস্তান তো এত দরিদ্র যে তারা কোনো টাকা পয়সা দিতেও পারবে না। আর এখানে বাস্তব কোনো অবস্থা নাই যে আমরা পাকিস্তান থেকে এই টাকাটা উদ্ধার করতে পারবো। এবং তবে এটা সবসময় বলে রাখা ভালো যে পাকিস্তান আমাদের অনেক টাকা পয়সা নিয়ে গেছে, এবং আমি তো ফরেন মিনিস্ট্রিতে কাজ করেছি, আমি জানি যে এটা টাকা পয়সা আমাদের কাছে কিন্তু হিসাব নাই, হিসাব থাকারও কথা না। আমরা একটা গড়পড়তা হিসাব দিই, কিন্তু আসল টাকা তার চেয়েও বেশি। আমি একটা উদাহরণ দিই, দেখুন, আমি যখন 2009-10 সালে মিশরে চাকরি করি, তখন দেখে পাকিস্তানের ওই হাইকমিশনে গিয়ে দেখি যে কথায় কথায় জানতে পারলাম সেই মিশরে পাকিস্তানের যে দূতাবাস আছে সেটা 1960 সালে কেনা। তো 1960 সালে পাকিস্তানের বৈদেশিক মুদ্রা কোথা থেকে আসতো পূর্ব পাকিস্তান থেকে পাট বিক্রি করে। তো পাকিস্তান হাইকমিশনের যা যে জমির দাম, বাড়ির দাম, যেটা 2010 সালের কথা বা 9 সালের কথা বলছি, তো সেটার অন্তত মানে স্বাভাবিকভাবেই তো তার অর্ধেকের টাকা আমরা দাবি করতে পারি। এইভাবে আমাদের কোথায় কত সম্পদ ছিল পাকিস্তানে আমরা কিন্তু জানি না, এবং এটা প্র্যাকটিক্যালি সম্ভব না। এইটা আমাদের পাকিস্তানকে আসলে দান করে দেওয়াই ভালো। যে জিনিসটা কখনো পাওয়া যাবে না সেটা দান করে দেওয়া ভালো। আর একটা হলো জেনোসাইড, এটা নিয়েও আমরা রাজনীতি করি, কিন্তু এগুলা করাতে আমাদের আসলে পাকিস্তানের যে জায়গায় দেখা দরকার সেই জায়গাটায় আমাদের দেখা হয় না। সেটা হলো যে পাকিস্তান একটা কমপ্লিট ভ্যালু বেসড রাষ্ট্র, আমাদের ভ্যালুজ হলো সম্পূর্ণ আলাদা। পাকিস্তান একটা স্বীকৃত ইসলামিক রিপাবলিক। পৃথিবীতে সৌদি আরবও স্বীকৃত ইসলামিক রিপাবলিক না, আছে বোধহয় তানজানিয়া, এরকম দুই একটা আছে, বাট পাকিস্তান হলো সবচেয়ে প্রধান, এবং যত যত রাষ্ট্র আছে তাদের মধ্যে সবচেয়ে বড় ধর্মীয় রাষ্ট্র হিসেবে নিজেকে পরিচয় দেয় পাকিস্তান। আবার পাকিস্তান সমাজের একটা বৈপরীত্য আছে, সেখানে যেমন যারা শাসক শ্রেণী, তারা কিন্তু অত্যন্ত সেকুলার আধুনিক পড়াশোনা করে, এবং তাদের জন্য, অর্থাৎ এটা 5-7% পাকিস্তানের জনগণের, বাকিরা কিন্তু অত্যন্ত দরিদ্র। এই 5-7% জনগণের জন্য কিছু ভালো বিশ্ববিদ্যালয়ও আছে। হয়তো ওইরকম ভালো বিশ্ববিদ্যালয় আমাদের কাছে নাই, কিন্তু তাই বলে কি আমাদের ছেলে মেয়েরা পাকিস্তান পড়তে যাবে? একেবারেই না। আপনার এটা কোনো আদর্শের জন্য দরকার নেই। পাকিস্তানে এই যে আজকে যে ছেলের মা অত্যন্ত আহ্লাদিত, সে কোনো জঙ্গি কিনা জানি না, জঙ্গির মাও হতে পারে, একটা হয়তো মুসলিম লীগপন্থী পাকিস্তানপন্থী পরিবারের মেয়ে বা তার সন্তান যাচ্ছে পাকিস্তানে, কিন্তু এই ছেলেটা যখন পাকিস্তান থেকে পড়ে আসবে, পরবর্তীতে 5টা বছর সে উন্নত বিশ্বের কোথাও কিন্তু তাকে ভিসা দেবে না, অর্থাৎ ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আপনার ইউরোপ। আমরা অনেকেই এটা জানি না, এমনকি ডিপ্লোম্যাটিক পাসপোর্টে পর্যন্ত আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা দেয় না যদি আপনি 5 বছর বা 3 বছর, গত 3 বছর, 1.5 বছর, এক ক্রাইটেরিয়া ভাগ করে আপনি যদি পাকিস্তান সফর করেন, এমনকি অফিসিয়াল পাসপোর্ট নিয়ে সফর করলেও ভিসা দিবে না, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়েও সফর করলেও ভিসা দিবে না। আপনি যদি একটা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার হন, আপনি ধরেন গত 3 বছর পাকিস্তান ভিজিট করেছেন,
এরপরে যুক্তরাষ্ট্র আপনাকে সাথে সাথে ভিসা দিবে যদি আপনি আপনার ওই ডিপ্লোমেট হিসাবে যুক্তরাষ্ট্রে আপনাকে পদায়ন করা হয়। অন্য কোনো কারণে যুক্তরাষ্ট্র যেতে চাইলে আপনি পাকিস্তান ভিজিট করার কারণে আপনাকে ভিসা দিবে না। এটা আমরা ইউনুসের সময়ও দেখেছি। ইউনুসের সময় কি করেছে? ইউনুস তো মার্কিন যুক্তরাষ্ট্রের লোক আমরা জানি। ইউনুস বলেছে যে এখন বিভিন্ন দেশ আসবে আমাদের তরুণদের নিতে। তারপরে দেখা গেছে যে বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিগুলা এই বাংলাদেশের ছেলে মেয়েদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। আপনি জঙ্গি মৌলবাদী শক্তিকে যতই আপনি লালন পালন করেন, পশ্চিমা শক্তিগুলা যতই তাদের বন্ধু হোক, কিন্তু তারা যে জঙ্গিবাদকে যেভাবে আপনার কঠোরভাবে আপনার দেখে, যে নিন্দার চোখে দেখে, যে ঘৃণার চোখে দেখে, এবং যেটা আমি মনে করি যে সম্পূর্ণরূপে আপনার একেবারে ফেয়ার একটা জিনিস, সেটা থেকে কিন্তু বাংলাদেশ বাঁচতে পারবে না। ইউনুস কিন্তু বাংলাদেশকে সেই বিপদে ঢুকিয়ে দিয়ে গেছে। এখন তারেক রহমানের সরকার এই পাকিস্তানিদেরকে ডেকে এনে বাঙালি ছেলে মেয়েগুলাকে আবার পাকিস্তানে পাঠিয়ে এদেরও ভবিষ্যৎ কিন্তু নষ্ট করে দিচ্ছে। এরা কিন্তু এই পাকিস্তানেই পৌঁছতে হবে, নাইলে বাংলাদেশে। অর্থাৎ একটা ছেলে যদি গ্রাজুয়েশন করার পরে 5 বছর যদি সে আমেরিকা ইউরোপ যেতে না পারে, তার তো আর ওইসব দেশে গিয়ে ক্যারিয়ার বিল্ড আপের কোনো আর স্কোপ থাকবে না। ওইটা কিন্তু কেউ দেখছে না। এখন দেখছে যে পাকিস্তান একটা অনেক এঙ্গেজমেন্ট করছে এবং সেটার জন্য মানুষ খুশি হয়ে গেছে। আর আগে থেকেই তো 71-এর পরাজিত শক্তির প্রভাবের কারণে সমাজে পাকিস্তানিগুলা বাংলাদেশের মানুষ পাকিস্তানকে অত্যন্ত ভালোবাসে। আর পাকিস্তানও কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসলে এই সুযোগগুলা গ্রহণ করে, যেটা ইউনুসের পদ থেকে করতেছে। আমি সর্বশেষ 2002-03 সালে দেখেছিলাম। 2003 সালে একবার পাকিস্তানের ফরেন সেক্রেটারি ঢাকায় আসলো, তারপরে পাকিস্তানের ফরেন মিনিস্টার একবার ঢাকায় আসলো, পাকিস্তানের প্রেসিডেন্টের আগে 2001 সালে ঢাকায় এসেছিলেন পারভেজ মোশাররফ। আমি ফরেন মিনিস্ট্রিতে তখন সাউথ এশিয়া ডেস্কের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম, এবং দেখেছি যেইভাবে বাংলাদেশের মন্ত্রী মোরশেদ খান, পররাষ্ট্র সচিব শমশের মবিন চৌধুরী, এরা পাকিস্তানিদের সাথে যেভাবে কথা বলতেন, আমাদের কাছে মনে হতো মোরশেদ খান পাকিস্তানের মন্ত্রী আর পাকিস্তানের মন্ত্রী বাংলাদেশের মন্ত্রী, শমশের মবিন চৌধুরী পাকিস্তানের পররাষ্ট্র সচিব আর পাকিস্তানের পররাষ্ট্র সচিব বাংলাদেশের পররাষ্ট্র সচিব। এটা শুধু আমি বলিনি, আমার এক বস ছিল ডাইরেক্টর তখন, উনিও একদিন এরকম অনেকগুলো মিটিং, তো এক এক মিটিংয়ে এক একজন যায়, মন্ত্রীর মিটিংয়ে ডাইরেক্টর যায়, ডিজি যায়, উনি এসে আমাকে বলে, হারুন, মনে হলো যে মানে মোরশেদ খান সাহেব পাকিস্তানের মন্ত্রী। চিন্তা করেন এই পরিমাণ ভালোবাসা পাকিস্তানের প্রতি আমাদের বিএনপি সরকার বলুন, জামাত তো আছে। আর পাকিস্তানে কারা পড়তে যায়? আমার আরেকটা স্মৃতি মনে পড়ে, এই 2002-03 সালেরই হবে, আফগানিস্তান থেকে 15-16 জনের একটা পলিটিক্যাল ডেলিগেশন আসছিল। আমি সাউথ এশিয়া ডেস্কের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে ওদেরকে এই বিমানবন্দরে গেলাম রিসিভ করতে। ওইখানে গিয়ে দেখি তখনকার শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী বসে আছেন। ওই আফগানগুলা যেই ফ্লাইটে এসে, তখন করাচি থেকে ঢাকায় পিআই এর ফ্লাইট ছিল, বিমানের বা পিআই এর আমি এখন ভুলে গেছি, সেই যেই ফ্লাইটে আফগান ডেলিগেশন এসেছিল, সেই ফ্লাইটে মতিউর রহমান নিজামীর ছেলের নামও আমার মনে আছে, খালেদ আসে, কারণ সে পাকিস্তানে ডাক্তারি পড়ছিল। আমাদের এই দুর্ভাগ্যটা আমরা মাঝখানে কেটে উঠেছিলাম। অর্থাৎ পাকিস্তানের সাথে যে আমাদের একটা স্বাতন্ত্র্য রাখা দরকার, সেটা আমরা রাখতে পারিনি। আর পাকিস্তান দেখেন এগুলা করে তারা কি প্রমাণ করতে চায়? তারা প্রমাণ করতে চায় যে পূর্ব পাকিস্তান এখনো তাদের আওতায় আছে, এই দেশের মানুষগুলো তাদের ছোট ভাই, তারা একটা প্যাট্রোনাইজিং দৃষ্টিতে দেখে, অথচ তাদের কিন্তু চাল চুলা কিচ্ছু নেই। আমি এই ভিডিওটা করার আগে পাকিস্তানের অর্থনীতি দেখছিলাম, বাংলাদেশের অর্থনীতি 2009 থেকে 2024 সাল পর্যন্ত, যে সময়টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ছিলেন। সেই সময় পাকিস্তানের গড় জিডিপি, অর্থাৎ এই আপনার 2009 থেকে 24 পর্যন্ত 16 বছর, পাকিস্তানের জিডিপির প্রবৃদ্ধি ছিল 3.5% গড়ে, বাংলাদেশের ছিল 6.5%। কোভিড না হলে এটা 7% হইতো। তারপরে পাকিস্তানের 2024 সালে মাথা পিছু গড় আয় ছিল $1500, বাংলাদেশের ছিল $2500। দেখেন, যেই দেশের মাথা পিছু গড় আয় আমাদের চেয়ে $1000 কম। এখন একটু হয়তো চেঞ্জ হয়েছে, পাকিস্তান একটু ভালো করেছে, ইউনুস এসে যেহেতু বাংলাদেশের অর্থনীতিটা ধ্বংস করে দিয়েছে, তারেক রহমান যেহেতু এখান থেকে উন্নতি করতে পারছেন না, ফলে এখন একটু হেরফের হইতে পারে। কিন্তু 2024 সালে পাকিস্তানিদের মাথা পিছু আয় আমাদের থেকে $1000 কম। সেই দেশ বাংলাদেশের একটা ছাত্রছাত্রীকে নেওয়ার জন্য 1,20,00,000 টাকা দিয়ে দিচ্ছে স্কলারশিপ। বোঝেন না আপনারা টাকাগুলো কত কষ্ট ওরা বের করে আর কি উদ্দেশ্যে বের করে? সেই যে একটা পাকিস্তান যে তাদের আগে জমিদারি ছিল, বা মানে বাংলাদেশ পূর্ব পাকিস্তান, সেটা প্রমাণ করা। এটা শুধু আপনার মানে নিজেদের ভ্যানিটি বলেন, অহংবোধ বলেন পাকিস্তানের পক্ষ থেকে, এগুলোকে ফিট করা, এগুলোকে জিয়ে রাখা। পাকিস্তানে তো সেই সক্ষমতা নাই একটা বাংলাদেশের ছেলেকে বা মেয়েকে 1,20,00,000 টাকা দিয়ে সেই দেশে মানে স্কলারশিপ দিয়ে নিয়ে যাওয়ার জন্য। অথচ পাকিস্তান কিন্তু সেটা করেই যায়। কারণ হলো পাকিস্তান ভুলতে পারে না, তারা এখনো হয়তো আশা করে মনে মনে যে, এবং সেটার বাস্তবতাও আছে যে 2024 সালে জঙ্গি উত্থানের পর
বাংলাদেশ তো পাকিস্তানের সাথে মিশে যেতে চেয়েছে, এবং বাংলাদেশে যারা আত্মঘাতী জঙ্গি, যারা বাংলাদেশে জঙ্গি উত্থান করেছে, তারা তো চায় যে পূর্ব পাকিস্তান হয়ে যাক অথবা পাকিস্তানের সাথে আমরা মিশে যাই। কিন্তু বাস্তবতা কি তা বলে? বাংলাদেশের মানুষ আর কোনো কারণে না হোক, পাকিস্তান যে অর্থনৈতিকভাবে একটা দেউলিয়া রাষ্ট্র, এই জন্য হলো তারা একটু ভয় পাবে না পাকিস্তানের সাথে একীভূত হতে। হ্যাঁ, আমি জানি অনেকে ভয় পাবে না, কিন্তু পরিস্থিতি যেই দিকে যাচ্ছে ইউনূসের এবং তারেক রহমানের সরকারের পরে, এরা কিন্তু ভয় পেতে শুরু করবে। এই দুরবস্থায় পাকিস্তান এত টাকা পয়সা বাংলাদেশের জন্য খরচ করতেছে শুধু তাদের অহংকারের জন্য, যে তাদের দেশটা আমরা ভেঙে আমরা স্বাধীন হয়ে গেছি। তারেক রহমানের সরকারের জন্য এই অবস্থা কি দাঁড়াবে? তারেক রহমানের সরকারের জন্য যেটা দাঁড়াচ্ছে সেটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে, যে আমরা যেটা আশা করেছিলাম যে তারেক রহমান সরকার হয়তো এবার মুক্তিযুদ্ধের বিষয়টাকে একটু গুরুত্ব দিবেন, তিনি সমাজের জঙ্গি মৌলবাদী শ্রেণী থেকে পৃথক থাকবেন, কিংবা পাকিস্তানের সাথে তিনি একটা, হ্যাঁ পাকিস্তানের সাথে কিন্তু আমি ভালো সম্পর্ক চাই, আমাদের সেটা দরকার আছে, সেইটা তিনি করতে পারেন একটা একটা নিরাপদ দূরত্ব থেকে। সেটা না করে উনি ওনার 2001-06 সরকার যেভাবে পাকিস্তানিদের সাথে বিভিন্ন ইন্টারেকশন করতো, বর্তমানে পাকিস্তান তাই করছে। পাকিস্তান তাদের সবচেয়ে ভালো একটা ডিপ্লোম্যাটকে পাকিস্তান বাংলাদেশে হাই কমিশনার করে পাঠিয়েছে। পাকিস্তানের স্বার্থ আছে সেখানে, কারণ তারা এখানে তাদের পূর্ব পাকিস্তান ফেরত পেতে চায়, এই জন্য তারা খুব বিনিয়োগ করছে টাকা কড়ি। নিজেদের পেটে খাবার নাই, কিন্তু তারা এই বাংলাদেশে অর্থ বিনিয়োগ করতেছে। আরো তো কোন দিকে গোয়েন্দা ক্ষেত্রে বা সন্ত্রাসবাদের ক্ষেত্রে কত টাকা বিনিয়োগ করছে আমরা কিন্তু সেটা জানি না। কিন্তু যেই চেহারাটা তারেক রহমান সরকারের দেখা যাচ্ছে, যে তারেক রহমান সরকার যেটা ছিল 2001-06 সাল পর্যন্ত, আপনার সেখানে যে যে গ্রেনেড হামলা, বোমা হামলা, 64-র মধ্যে 63 জেলায় বোমা হামলা, মৌলবাদীদের যেভাবে উত্থান, এগুলা কোনোটা ঠেকানোর কোনো আগ্রহ তারেক রহমানের আছে বলে আমার মনে হয় না। কিন্তু তারেক রহমান যদি চেঞ্জ হতেন, তাহলে তো তার অত একটা ভালো ভবিষ্যৎ তার জন্য অপেক্ষা করতেও পারতো। কিন্তু তারেক রহমান যেহেতু 2001-06 স্টাইলেই চলে গেছেন, এবং এখন তো তিনি একচ্ছত্র ক্ষমতার অধিকারী, এবং তার দলে 2001-06 পর্যন্ত যেই ধরনের আপনার বলবো যে ওয়াইজ লোকজন ছিলেন, তাদের সংখ্যা তো এখন আরো অনেক কমে গেছে। তখন তো মোর্শেদ খানের মতো একজন বুদ্ধিমান মানুষ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এখন পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব আছেন, উনি হয়তো আরো বুদ্ধিমান, কিন্তু তার সাথে তো এই যে এই ছেলেটা আছে, এই যে তার পররাষ্ট্র উপদেষ্টা, যেটাকে দেখে যে মনে হয় যে এইরকম যদি কারো উপদেষ্টা থাকে, তাহলে সে প্রধানমন্ত্রী তো আসলে তার বিপর্যয় ঠেকানোর মতো আর কাউকে লাগবে না। এই ধরনের 2-4টা উপদেষ্টাই তো যথেষ্ট। তো তারেক রহমানের ক্ষেত্রে আমি যেটা বলবো, যে আসলে নিয়তি মানুষ চেঞ্জ করতে পারে না। আমি যতই তারেক রহমানের শুভাকাঙ্ক্ষী হই কেন, উনি নিজেই তার শুভাকাঙ্ক্ষী নন। এবং পাকিস্তানকে এত মানে যে এত পাকিস্তানের সাথে ওনারা মিশছেন, আশাও করেন। ওনাদের যারা বুদ্ধিজীবী তারা তো বলে যে ওই যে শাহিদুজ্জামান যে নৌকায় করে পাকিস্তান থেকে অ্যাটম বোমা এনে বসিয়ে রাখলে ইন্ডিয়া ঠান্ডা হয়ে যাবে। এই ধরনের বুদ্ধি বিবেচনার মাধ্যমে তারেক রহমানের সরকার চলছেন। আর যেটা হচ্ছে তারেক রহমানের জন্য, সেটা হলো যে বাংলাদেশের মানুষের প্রকৃত যেই সমস্যাগুলো, যে হামে শিশু মারা যাচ্ছে, তারপরে মানুষের অর্থনৈতিক সমস্যা, ভবিষ্যৎ কি হবে, এগুলা নিয়ে তারেক রহমানের কোনো মাথা ব্যথা আছে বলে মনে হচ্ছে না। ওনার প্রতিদিনই একটা পাবলিক রিলেশনস ভিডিও বের হয়। আজকে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাঁটছেন, কালকে গাড়ি চালাচ্ছেন, পরশু একে তাকে ডেকে এনে খানা খাচ্ছেন, এবং তিনি যথারীতি পাকিস্তানের সাথে সবচেয়ে গভীর সম্পর্ক রচনা করছেন। এবং এখানে আমি সুস্পষ্টভাবে 2001-06 দেখতে পাচ্ছি, যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাষ্ট্রগুলোকে আপনার বাংলাদেশের মধ্য দিয়ে অস্ত্র চোরাচালান করে অস্থির করার চেষ্টা করা হচ্ছিল। সেই জিনিসগুলো থেকে তারেক রহমান সরকার নিজেকে দূরে দাঁড় করাতে পারবেন, এইটা এখন আর আমার কাছে মনে হচ্ছে না। তো তারেক রহমান নিশ্চিতভাবে অদৃষ্টবাদী হয়ে গেছেন, না হলে তো এটা কোনো মানে কমন সেন্স বলে না যে উনি যদি দীর্ঘমেয়াদ অন্তত ওনার সরকারের মেয়াদটা পূরণ করতে চান, তাহলে এগুলা প্রত্যেকটা তো এক একটা ওনার জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হচ্ছে। আত্মঘাতী সিদ্ধান্ত এই জন্য হচ্ছে যে পাকিস্তানিরা এখানে ডিস্টাবিলাইজ করার চেষ্টা করার যথেষ্ট কারণ আছে। কারণ হলো এটা একটা ফোর্স, এই ফোর্সটাকে কোনোভাবে আটকে রাখা যায় না। জঙ্গিবাদ একটা ফোর্স, সেই ফোর্সটাকে কোনোভাবে আটকে রাখা যায় না যদি না বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ক্ষমতায় থাকে, যেটা শেখ হাসিনার আমলে ছিল। তখন জঙ্গিবাদ নিয়ন্ত্রণে ছিল, এবং পাকিস্তান যথেষ্ট একেবারে আমাদের জন্য যতটুকু নিরাপদ দূরত্বে থাকার দরকার ততটুকু নিরাপদ দূরত্বে থাকার থেকেছে। ফলে আমাদের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। এখন আমাদের কোনো অর্থনৈতিক উন্নয়ন নাই। আমরা আবার অর্থনীতিতে 2001-06 সালে ফিরে গেছি, এবং পাকিস্তানের সাথে আমাদের ঘনিষ্ঠতা, আমাদের আন্তরিকতাও 2001-06 সালের সাথে ফিরিয়ে গেছি। এবং এই ফিরে যাওয়ার কারণে পাকিস্তান আমাদেরকে যেই ছোট ভাই হিসাবে দেখতো, যে প্যাট্রোনাইজিং চোখে দেখতো, মাঝখানে শেখ হাসিনা সরকারের সময় আমরা যেমন তাদেরকে প্যাট্রোনাইজিং চোখে দেখা শুরু করেছিলাম, আমরা সেই সুযোগ থেকে বঞ্চিত হয়ে গেলাম। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে
2-3 বছর আগেও পাকিস্তানিরা টিভি টক শোতে বলতো, ইমরান খান একবার বলেছিল যে আমি পাকিস্তানকে সুইজারল্যান্ড বানাবো। টক শোতে বহু বুদ্ধিজীবী বলেছে যে আমাদেরকে সুইজারল্যান্ড বানানোর দরকার নাই, আমাদেরকে বাংলাদেশ বানিয়ে দাও। এখন বাংলাদেশের জঙ্গি মৌলবাদী শ্রেণীর মতো আমাদেরকে হয়তো বলতে হবে যে না, আমাদেরকে আর ওই শেখ হাসিনার সময় বলা হতো যে দেশ সিঙ্গাপুর হবে, হ্যাঁ সিঙ্গাপুরের মধ্যে আশা নেই, আমাদেরকে বলা হবে মানে আমরা আমাদের অবস্থা এমন যে আমাদেরকে আবার পশ্চিম পাকিস্তান বানিয়ে দাও। কিন্তু 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 কথা হলো, এতে কি চূড়ান্ত রক্ষা হবে তারেক রহমান? আপনাদের সরকার কি এগুলা করে টিকতে পারবে? আপনি টিকতে পারবেন যদি আপনি অন্তত ন্যূনতম দূরত্ব পাকিস্তানের সাথে বজায় রাখেন। না, এটা শেখ হাসিনা আওয়ামী লীগ আপনাকে ফেলবে না, পৃথিবী ফেলে দিবে। পাকিস্তানে ওই যে বললাম না, আপনি পাকিস্তানে একটা মানুষ যদি ভ্রমণ করে তার 5 বছর যুক্তরাষ্ট্রের ভিসা হয় না। তারা কি চোখে পাকিস্তানকে দেখে এটা আপনারা জানেন না। আপনার জানা নাও থাকতে পারে, আপনার মানুষ জানলেও আপনাকে বলবে না। কিন্তু এগুলা তো আমি জেনে বলছি, আমি তো কোনো কিছু অতিরঞ্জন করছি না। পাকিস্তানের সাথে দহরম মহরমই কিন্তু তারেক রহমানের সরকারের জন্য মানে মহাবিপদের জন্য একাই যথেষ্ট, আর কিছু লাগবে না। তো যাই হোক, মিনওয়াইল আমাদের এই দুর্ভাগ্য দেখে যেতে হচ্ছে। পাকিস্তানের সাথে যেখানে আমাদের সমানে সমানে চলার কথা, আমরা যেখানে তাদের থেকে অর্থনীতিতে অনেক উপরে উঠে গিয়েছিলাম, এখন আমাদের নামার কথা। ইউনুস এবং তারেক রহমান সবারই মনে হয় যে আমাদেরকে নামিয়ে পাকিস্তানের নিচে না নিয়ে আসতে পারলে তারা থামবেন না। কি কোনো নতুন ভূরাজনৈতিক খেলা শুরু হয়ে গেছে? কেন বললাম? আমরা জানি বৈদেশিক ঋণে জর্জরিত পাকিস্তান IMF এর শর্ত মানতে গিয়ে একের পর এক রাষ্ট্রীয় সম্পদ বিক্রির সিদ্ধান্ত নিচ্ছে দেশটি। ইতিমধ্যেই জাতীয় বিমান সংস্থা বিক্রি করছে এমন সংবাদ এসেছে। এছাড়া ব্যাংক, বিদ্যুৎ, বিমা খাত সব বেসরকারীকরণের পথে হাঁটছে দেশটি। সেই পাকিস্তানি আবার বাংলাদেশকে যুদ্ধ বিমান দিতে চায়, সামরিক প্রশিক্ষণ করাতে চায়, গোয়েন্দা সহযোগিতা এবং বাংলাদেশি 500 শিক্ষার্থীকে বৃত্তি দিতে চায়। এরকম আরো অনেক প্রস্তাব তারা দিচ্ছে আজকাল। পাকিস্তানের সক্ষমতার কথা চিন্তা করে প্রশ্ন যাচ্ছে, পাকিস্তান আসলে কি ধরনের সহায়তা করতে চায় এবং কেন? নাকি এর পেছনে আছে বড় কোনো খেলা, বড় কোনো দেশ? কেউ কেউ বলছেন এটাকে চীন না আমেরিকা। আজকের ভিডিওতে আলোচনা করব কেন হঠাৎ ঢাকায় এত সক্রিয় পাকিস্তান বিমান বাহিনী, পাকিস্তান সামরিক বাহিনী এবং পাকিস্তান সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের, বিশেষ করে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা কেন বারবার আসছেন যাচ্ছেন, ঘন ঘন মিটিং করছেন। কোন টিম কখন আসছে কখন যাচ্ছে টের পাওয়া যাচ্ছে না। মূলধারার গণমাধ্যমেও এসব সংবাদ খুব একটা আসে না, খুব একটা কি আসেই না বলতে গেলে। সদ্য সাবেক প্রধান উপদেষ্টা ইউনুস এই সুযোগ করে গিয়েছিলেন আমরা জানি। তারেক রহমানের সরকার কি সেটাকেই বিশেষ মাত্রায় নিয়ে যাচ্ছে? এসবের পেছনে আসল প্রেক্ষাপট কি কেউ কি জানেন? বাংলাদেশকে চীনা প্রযুক্তির JF-17 যুদ্ধ বিমান কেন দিতে চায় পাকিস্তান? পাকিস্তানের সঙ্গে 10 বছর মেয়াদী গোয়েন্দা চুক্তি করে কি পাবে আসলে বাংলাদেশ? নিজেই অর্থনৈতিকভাবে আইসিইউতে থাকা পাকিস্তান সত্যি সত্যি বাংলাদেশকে কি দিতে পারে, কতটা দিতে পারে? দিতে পারলে তো বাংলাদেশ তাদের কাছে যে টাকাটা পাবে 54-55 বছর ধরে, সেই টাকাগুলো তারা দিত। সেটি তারা দিতেও চায় না, সেই সক্ষমতাও তাদের এখন আর নেই। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, জানি না আপনারা জানেন কিনা, 5 দিনের সফরে সম্ভবত 10 তারিখে 10 মে ঢাকায় এসেছে পাকিস্তান বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। তারা বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে অনেক বৈঠক করছে, খাওয়া দাওয়া করছে, নৈশভোজ করছে, নানাবিধ অনুষ্ঠানে বৈঠক করছে, কথা বলছে, নানান সমঝোতায় তারা যাচ্ছে। যদি মনে করেন যে এটা সৌজন্য সফর করছে তারা, সার্কভুক্ত দেশ বা বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে উঠছে, তা নয় আসলে, এটি মনে করবেন না। তবে এটা সত্য, এই সফরে ব্যাপক সমাদর পাচ্ছে এই প্রতিনিধি দল বা পাকিস্তান থেকে যারাই আসছে, বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তারা ব্যাপক সমাদৃত হচ্ছে। খোশ মেজাজে তারাও একের পর এক কৌশলগত প্রস্তাব দিচ্ছে বাংলাদেশকে। বেশ কিছু বিষয় ইতিমধ্যেই সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশে, অর্থাৎ একমত হয়েছে বা পর্যালোচনা করছে। একমত হওয়া যায় কিনা এসব বিষয়ে
কিন্তু দেশের মানুষ বা সাধারণ জনগণ এসব বিষয়ে খুব একটা জানেন না, জানানোর কোনো ব্যবস্থাও কিন্তু নেই। এবার বাংলাদেশ বিমান বাহিনীকে উপহার দিয়েছে চীনের JF-17 যুদ্ধ বিমানের ফ্লাইট সিমুলেটর পাকিস্তান বিমান বাহিনী। এছাড়া বাংলাদেশি পাইলটদের পাকিস্তানে উন্নত প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছে তারা, এবং বাংলাদেশ সম্ভবত একমত হয়েছে। এই প্রশিক্ষণের আওতায় BVR কমব্যাট, সুপারসনিক ইন্টারসেপশন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, এমনকি সামুদ্রিক পরিবেশে অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণও দেওয়া হবে বলে জানা গেছে। আরো অনেক কিছুই আছে, কিন্তু মূলত এগুলো। এখানেই শেষ নয়, খবর এসেছে বাংলাদেশের বিমান ঘাঁটিতে আকাশ প্রতিরক্ষা এবং ড্রোন ব্যবস্থা স্থাপনে বিশেষজ্ঞ সহায়তাও দিতে চায় পাকিস্তান। এবং জানা গেছে এই যে টিম যেটি এসছে বললাম, বিমান বাহিনীর পাকিস্তানের যে প্রতিনিধি দলটি এসেছে, তারা ইতিমধ্যে গোপনে বিশেষ ব্যবস্থায় দেশের একাধিক বিমান ঘাঁটি পরিদর্শন করেছে বা করবে, এরকম একটি অবস্থা। অর্থাৎ গভীরভাবে যদি দেখেন বুঝতে পারবেন বিষয়টা শুধু বন্ধুত্ব নয়, এটা সরাসরি সামরিক অবকাঠামো, যুদ্ধ প্রস্তুতি এবং কৌশলগত অংশীদারিত্বের দিকে এগোচ্ছে। এখানেই উঠছে বড় প্রশ্ন, কারণ পাকিস্তান নিজেই ভয়াবহ অর্থনৈতিক সংকটে রয়েছে। এটি গণমাধ্যমের বরাতে আমরা জানি। ভয়াবহ অর্থনৈতিক সংকটের চিত্র ডন পত্রিকায় অতি সম্প্রতি এসেছে, বিস্তারিত আমি সেদিকে গেলাম না। শুধু সেখানে বলা হয়েছে দেশটির বৈদেশিক ঋণ প্রায় $138 বিলিয়ন। এবং আমি যদি বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবারের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যে তথ্য জানিয়েছেন, সেখানে বলেছেন বৈদেশিক ঋণ বাংলাদেশের 78 রাউন্ড ফিগারে $78 বিলিয়ন ধরুন। অর্থাৎ পাকিস্তান বাংলাদেশের চেয়ে দ্বিগুণ ঋণে জর্জরিত। এরকম একটি দেশ বাংলাদেশকে নানান ক্ষেত্রে সহযোগিতা করতে চায়। IMF এর ঋণ ছাড়া টিকে থাকাই কঠিন হয়ে যাচ্ছে পাকিস্তানের। ওই যে বললাম, রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করে তারা তাদের দেউলিয়াত্ব ঠেকানোর চেষ্টা করছে। যে দেশ টিকে থাকার জন্য নিজের বিমান সংস্থা বেচতে চায়, বেচে বাঁচতে চায়, যে দেশ IMF এর শর্তে নিঃশ্বাস ছাড়ে এবং নেয়, এমনটাই বলেন অনেকে অর্থনীতির বিশ্লেষকরা, সেই দেশ হঠাৎ এত উদার হয়ে বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চাইছে কেন? এখানে আবেগ দিয়ে বিশ্লেষণ করলে আসলে ভুল হবে, কারণ আন্তর্জাতিক রাজনীতিতে কেউ কাউকে বিনামূল্যে কিছু দেয় না। আর যার দেবার সক্ষমতা অত্যন্ত সীমিত, যে চিত্রটি বললাম ছোট করে, তার কথা কি বলবেন? এ কারণেই বিশ্লেষকরা বলছেন পাকিস্তান হঠাৎ যে এত আত্মবিশ্বাস দেখাচ্ছে, তার পেছনে নিশ্চয়ই বড় কোনো শক্তির সমর্থন আছে বা কূটকৌশল আছে। অনেকে মনে করেন এখানে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপনে, কারণ JF-17 কোনো সাধারণ যুদ্ধ বিমান নয়। এটা সে অপারেশন সিঁদুরের সময় রাফায়েলকেও টক্কর দিয়েছে বলে বলেন অনেক সামরিক বিশ্লেষক। এবং এই JF-17 এটি চীন এবং পাকিস্তানের যৌথ প্রকল্প। অর্থাৎ বাংলাদেশ যদি JF-17 নেয়, তাহলে শুধু পাকিস্তানের সাথে নয়, চীনের সামরিক ইকোসিস্টেমের সাথেও আরো গভীরভাবে যুক্ত হয়ে যাবে, মানে বাধ্য হবে যুক্ত হতে। কারণ রাডার, মিসাইল, এভিওনিক্স, প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ সবকিছুতেই তখন তৈরি হবে নতুন নির্ভরতা। অর্থাৎ পাকিস্তান এখানে এক ধরনের ফ্রন্টম্যান হিসেবে কাজ করতে পারে, এটি মনে করছেন অনেকে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ভারত। ভারত গত কয়েক দশক ধরে বাংলাদেশকে তার সবচেয়ে নির্ভরযোগ্য আঞ্চলিক অংশীদার হিসেবে দেখেছে, পেয়েছে তখনকার রাজনৈতিক সরকারের কারণে। বিশেষ করে নিরাপত্তা ও সীমান্ত ইস্যুতে দিল্লির সবচেয়ে বড় ভরসা ছিল ঢাকা। এখন আমরা জানি সরকার বদলেছে, সঙ্গত কারণেই কূটনীতিও বদলাবে, কিন্তু কতটা বদলাবে সেই মূল্যায়নটা কে করবে, করেছে কিনা? সেই মূল্যায়নটা কি বাংলাদেশ করবে নাকি পাকিস্তান করবে? কিন্তু এখন যদি বাংলাদেশ পাকিস্তানের সাথে 10 বছর মেয়াদী যে গোয়েন্দা তথ্য
চুক্তি করেছে সেই গোয়েন্দা তথ্য বিনিময় এবং সন্ত্রাস বিরোধী সহযোগিতার পথে হাঁটে, তাহলে দিল্লি উদ্বিগ্ন হবে, এতে বড় বিষয় নেই। এটি আমার কনসার্ন না। আমার কনসার্ন হচ্ছে আমরা আসলে কি পাবো, কি অর্জন করব। পাকিস্তান কি অন্তর থেকে আমাদের সমৃদ্ধি চায়? কি মনে হয় সুপ্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। পাকিস্তান কি মন থেকে চায় যে বাংলাদেশ সত্যি সত্যি এগিয়ে যাক? এই বিশ্লেষণটা কিন্তু করা খুব জরুরি। ভারতীয় বিশ্লেষকরা এটাকে বড় ভূরাজনৈতিক পরিবর্তন বলতে শুরু করেছেন। তারা বলবেন তাদের স্বার্থ আছে, কারণ দিল্লি ভালো করেই জানে ঢাকা মাল্টি অ্যালাইনমেন্ট নীতি অবলম্বন করলে, মানে বহুমুখী ভারসাম্য যদি অবলম্বন করে কূটনীতিতে, সেটা দক্ষিণ এশিয়ায় ভারতের একচ্ছত্র প্রভাবকে দুর্বল করতে পারে। সেটি নিয়ে আমি ভাবতে চাই না। আমি আরেকটি বিষয়ে খেয়াল করতে চাই। এই যে পুরো প্রক্রিয়ার কথা বললাম, এই পুরো প্রক্রিয়ায় পাকিস্তান শুধু সামরিক ক্ষেত্রেই নয়, শিক্ষা এবং সফট পাওয়ারের দিকেও সক্রিয় হচ্ছে, এগোচ্ছে, চেষ্টা করছে, কথা বলছে, নেগোশিয়েট করছে বাংলাদেশের সঙ্গে। ঢাকায় সম্প্রতি পাকিস্তান এডুকেশন এক্সপো হয়েছে, আপনারা জানেন, এটি গণমাধ্যমে এসেছে। সেখানে বাংলাদেশি 500 শিক্ষার্থীর জন্য বৃত্তির ঘোষণা দিয়েছে তারা। এটি নিয়েও আমার আসলে প্রশ্ন আছে। এবং এই যে বৃত্তির ঘোষণা দিয়েছে, এই যে এক্সপো তারা করেছে, এটি নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন আমাদের শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। কিন্তু তিনি হয়তো ভুলে গেছেন, বা তাকে কেউ বলেনি, শিক্ষা সূচকে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকা পাকিস্তান হঠাৎ বাংলাদেশকে শিক্ষা সহযোগিতা দিতে এত আগ্রহী কেন? তাই প্রশ্ন উঠছে, এটা কি সত্যিই শিক্ষা সহযোগিতা, নাকি দীর্ঘমেয়াদী কৌশলগত প্রভাব তৈরির চেষ্টা? এবং এটি যদি হয়, সেটি কি মঙ্গল বয়ে আনবে? সবকিছু মিলিয়ে যা দেখা যাচ্ছে তা হলো বাংলাদেশ এখন এক নতুন কূটনৈতিক বাস্তবতায় প্রবেশ করছে, বা করেছে, বা করতে যাচ্ছে। ঢাকা হয়তো বোঝাতে চাইছে যে এখন নতুন সরকার, নির্বাচিত সরকার, বিএনপির নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সরকার, তারা হয়তো বলতে চাইছে স্পষ্ট করে যে বাংলাদেশ আর কোনো একক বলয়ে থাকতে চায় না। এটি উত্তম চিন্তা। তারা ভাবছে যে শুধু ভারত নির্ভর নীতি থেকে বের হয়ে বহুমুখী সম্পর্ক তৈরি করতে হবে। হয়তো এটি সময়ের চাহিদা, কিন্তু বাস্তবতা হলো এই খেলায় বাংলাদেশ একটি ক্ষুদ্র দেশ, তার সামনে যে ঝুঁকি আসবে সেই ঝুঁকিটা কে বহন করবে, সেটি আমরা কতটা প্রোটেকশন দিতে পারবো, সেটি তো আলোচনায় আসা দরকার, সেটি নিয়ে কাজ করা দরকার। কারণ দক্ষিণ এশিয়ায় চীন, ভারত, আমেরিকা এবং পাকিস্তানের স্বার্থ এক জায়গায় এসে ধাক্কা খাচ্ছে, অথবা ধাক্কা খেলো বলে। তাই প্রশ্ন করছি, বাংলাদেশ কি সেই সংঘর্ষের মাঝখানে দাঁড়িয়ে যাচ্ছে না? তো বাংলাদেশ কি সত্যিই নিজের কৌশলগত স্বাধীনতা বাড়াচ্ছে এই কূটনৈতিক বহুমুখী ভারসাম্যের যে নীতি নিয়েছে তার মাধ্যমে? যদি সত্যি কৌশলগত স্বাধীনতা বৃদ্ধি পায়, সক্ষমতার সঙ্গে বৃদ্ধি পায়, তাতে বাংলাদেশের নাগরিক হিসেবে কারো কোনো আপত্তি থাকবে না। নাকি বড় শক্তিগুলোর নতুন প্রতিযোগিতার মাঠে পরিণত হতে যাচ্ছে বাংলাদেশ? এখানেই আসলে আশঙ্কা। কারণ প্রায়শই শুনবেন বাংলাদেশ ইউক্রেন হতে চলেছে, বা ইউক্রেন হতে পারে। সোশ্যাল মিডিয়া খুব বেশি আছে এটা। এই যে ইউক্রেন হবার আশঙ্কার কথা বলেন অনেকে, সেটা কি সত্যি হতে চলেছে? সেটি কি আমাদের সরকারে যারা আছেন তারা বিবেচনায় নিয়েছেন? এটি জানা জরুরি। আর পাকিস্তান, তারা কি সত্যি বাংলাদেশের বন্ধু হিসেবে এগিয়ে আসছে, নাকি অন্য কারো হয়ে দরজা খুলে দেওয়ার কাজটা করছে? যে কারণে আসলে আমি এই কন্টেন্টটি নিয়ে কথা বলছি। পাকিস্তান ভারত এখানে মুখ্য উদ্দেশ্য নয়, পাকিস্তান অন্য কারো হয়ে দরজাটা খুলে দিচ্ছে কিনা, এখন এর উত্তর আমি দিতে পারবো না। সামনের দিনগুলোই হয়তো এই প্রশ্নের উত্তর দেবে, নিশ্চয়ই দেবে। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশের জন্য পাকিস্তানের সাথে এই যে ঘনিষ্ঠতা, এটা কতটা লাভজনক হবে, নাকি ভবিষ্যতে নতুন সংকটই আসলে তৈরি হতে পারে?